লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত যেন ঘটনার ঘনঘটা বাড়ছে বাংলার রাজনীতির আকাশে। আজকে যে ঘটনা নিয়ে বলবো তার সঙ্গে সরাসরি রাজনীতিকে যুক্ত করতে পারবেন কি পারবেন না, এখনো বিষয়টাকে জল্পনার স্তরে রাখবেন কি রাখবেন না সেটা আপনাদের ব্যাপার, বিচারটা আপনারাই করবেন। কিন্তু রাজনীতির সঙ্গে এর যোগ যে একেবারেই নেই সে কথা যাকে নিয়ে এত কথা আজকে হবে তিনিও কিন্তু অস্বীকার করছেন না। হ্যাঁ, বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির কথা বলছি। কলকাতা হাইকোর্টের অত্যন্ত চর্চিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি জানিয়ে দিয়েছেন তিনি পদত্যাগ করতে চলেছেন বিচারপতি পদ থেকে, অর্থাৎ হাকিম সরছেন। হাকিম সরলেও তার হুকুমগুলো থেকেই যাবে, হুকুম কিন্তু নড়বে না। কিন্তু এখান থেকে যে সরছেন তার ফলে তিনি দুর্নীতির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা করেছিলেন সেই যুদ্ধ থেকে কি সরে আসবেন নাকি অন্য কোনো মঞ্চ থেকে গিয়ে যুদ্ধটা শুরু করবেন নতুনভাবে, তা নিয়েই বাংলার প্রাইম টাইমে আমি ঈশান দেব রয়েছি আপনাদের সঙ্গে, আর আমার সঙ্গে রয়েছে বিশাখা। একদমই ঈশান, যে কথা তুমি বলছিলে যে হাকিম সরলেও হুকুম কিন্তু সরবে না, কারণ হুকুম তো ইতিমধ্যেই যে সমস্ত হুকুমগুলো জাস্টিস গাঙ্গুলি বা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তরফ থেকে দেওয়া হয়েছিল তাতে করে এখনো পর্যন্ত যে ছবিটা দেখা যায় যে এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের যে শিক্ষা দফতর তার প্রায় অধিকাংশ অংশটাই চলে গিয়েছে গারদের পেছনে। আর সেই জায়গা থেকে এবার যেটা দেখা যাচ্ছে যে এবার সেই জাস্টিস গাঙ্গুলি তিনি বলছেন তিনি মঙ্গলবার দিন পদত্যাগ করবেন। প্রথমে তিনি চিফ জাস্টিসের কাছে মৌখিকভাবে বলবেন এবং তারপর ভারতের রাষ্ট্রপতির কাছে একটি চিঠি লিখে তিনি পদত্যাগ করবেন বিচারপতি পদ থেকে, এবং সেই মুহূর্ত থেকে তিনি প্রাক্তন বিচারপতি হিসেবে গণ্য হবেন। কিন্তু কেন হঠাৎ জাস্টিস গাঙ্গুলি বিচারপতি পদ থেকে কেন তিনি ইস্তফা দেবেন এই নিয়ে জল্পনা, কিন্তু কোনো প্রশ্নের উত্তর তিনি দিতে না চাইলেও এবার একটা জল্পনা চলে আসছে, যেহেতু একেবারে লোকসভা নির্বাচন দোরগোড়ায় এবং সেই জায়গা থেকে তিনি নিজেও বলছেন যে 5 তারিখের পরে আর কোনো তারিখের দিকে তাকিয়ে থাকতে হবে কিনা, 7 তারিখ কোনো বিশেষ ঘোষণা করবেন কিনা, তার জন্য অবশ্যই মানুষকে তাকিয়ে থাকতে হবে 7 তারিখ এবং তার আগে 5 তারিখের জন্য, কারণ যত প্রশ্নের উত্তর সব তিনি দেবেন সেই 5 তারিখ অর্থাৎ আগামী মঙ্গলবার। হাতে রইল মাত্র একটা দিন, আগামীকাল তিনি হাইকোর্টে যাবেন, কিন্তু তিনি বিচারপতি হিসেবে কোনো রায় দেবেন না, তার যে অর্ধ সমাপ্ত কাজগুলো রয়েছে সেগুলোকে সমাপ্ত করবেন তিনি, সে কথাই জানিয়েছিলেন। এবং এক্ষেত্রে এটা বলে রাখা ভালো, এটা বলে রাখা দরকার যে কলকাতা শহরে এসে শহরের প্রাণকেন্দ্র ধর্মতলায় বছরের পর বছর ধরে যে বেকার যুবরা যারা যোগ্য অথচ চাকরি পাননি, তারা যে দাবি জানাতে কোথাও হতাশ হয়ে গিয়েছিলেন, তাদের সেই দাবিগুলোকে শুধুমাত্র ন্যায় দেওয়া নয়, তাদেরকে চাকরি পর্যন্ত পাইয়ে দেওয়া, ন্যায়ের পদ্ধতি মেনে সেইটা করে দেখিয়েছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। আর সেই কারণেই তাকে তারা ভগবান হিসেবেও মানেন। এরপরে তার নতুন ইনিংস কি হতে চলেছে সেদিকেই তাকিয়ে গোটা বাংলা তথা দেশের মানুষ। আমাদের রক্ষা করুন, আপনি তো ভগবান। আসলে তো কেউ ভগবান নয়, কেউ তার কাজের মধ্যে দিয়ে হয়তো মানুষের পাশে দাঁড়ান। আমিও চেষ্টা করেছি দাঁড়াতে। একের পর এক মাইল ফলক সিদ্ধান্ত নিয়েছেন, রায় দিয়েছেন, নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বিশেষ করে পশ্চিমবঙ্গে শিক্ষা দপ্তরের নানা নিয়োগ পরীক্ষা এই সমস্ত কিছুকে কেন্দ্র করে যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যুদ্ধ ঘোষণা নিরন্তর চলতে থেকেছে, নিরন্তর। কখনো তার কলমের খোঁচায় রাজ্যের হেভিওয়েট মন্ত্রী গ্রেফতার হয়ে গিয়েছে, কখনো তার কলমের খোঁচায় চাকরি চলে গিয়েছে রাজ্যের কোনো রথী মহারথীর পরিবারের লোক, কখনো দুর্নীতির বিশাল বিপুল অঙ্কের দুর্নীতির পর্দা ফাঁস হয়েছে, কখনো স্বজন পোষণের হাঁড়ি হাটের মাঝে ভেঙে দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একবার আমরা দেখে নেব এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সেই যাত্রাপথে কত রকম কিছুর সম্মুখীন হতে হয়েছে। কেউ তাকে আক্রমণ করেছেন, কেউ আশায় বুক বেঁধেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দিকে তাকিয়ে,
কেউ আবার তার বাড়ির দরজায় পৌঁছে গিয়েছেন নিজেদের আরতি নিয়ে, আকুতি নিয়ে। এই নানা রকম চড়াই উতরাই পেরিয়ে নানা রকম আবহাওয়ার মুখোমুখি হয়ে আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কোনো একটা সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছেন। সেই সন্ধিক্ষণে আসার যাত্রাপথটা কেমন ছিল, মাইল ফলকগুলো কেমন ছিল, এক ঝলকে একটু দেখব, কিছু ছবির মাধ্যমে দেখব। আমি পিসিআরকে বলবো সেই ছবিগুলো একটু দেখাতে। এই সেই ছবি দেখুন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, প্রাথমিক এসএসসি সহ একাধিক দুর্নীতির মামলা তার এজলাসে বিচারাধীন থেকেছে দিনের পর দিন। আমরা সেই ছবি বরাবর দেখে এসেছি কলকাতার রাজপথে, মাসের পর মাস, বছরের পর বছর ধরে চাকরি প্রার্থীরা এবং যারা স্বচ্ছ নিয়োগ চান, স্বচ্ছ নিয়োগ, কোনো রকম ফেভার, সরকারের কাছ থেকে কোনো ফেভার চান না, কোনো সুবিধা চান না, শুধু স্বচ্ছ নিয়োগ চান, তারা কিভাবে বছরের পর বছর রাস্তায় শুয়ে থাকতে হয়েছে, হামাগুড়ি দিতে হয়েছে, সেই ছবি। এই ছবিগুলো বছরের পর বছর দেখুন কিভাবে অসহায়ের মতো কাঁদছেন শুধুমাত্র স্বচ্ছ নিয়োগ চেয়ে চাকরি প্রার্থীরা। এই ছবিগুলো কলকাতার রাস্তায় যখন তৈরি হচ্ছিল, এই ছবিগুলো, এই অসহায় কান্না যখন ফুটে উঠছিল এবং আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরার মাধ্যমে যা গোটা বাংলার মানুষের সামনে পৌঁছে যাচ্ছিল, তখনও অনেকে ভেবেছিলেন এসব দেখিয়ে বা এসব ছবি তুলে ধরেই বা কী হবে, মানুষ তো অসহায়, এই সরকারের বিরুদ্ধে পদক্ষেপ করার কিছু নেই। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বোধহয় একটা নতুন দরজা খুলে দিয়েছিলেন। এরপর পরপর কিন্তু বড় বড় সিদ্ধান্ত হয়েছিল। নিয়োগ দুর্নীতি সংক্রান্ত 10টি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন। একটার পর একটা সিবিআই তদন্তের নির্দেশ হয়েছে। বারবার এই রাজ্য সরকারের হাঁটু কাঁপতে থেকেছে। দেখুন, পার্থ চট্টোপাধ্যায় এককালে শিক্ষামন্ত্রী ছিলেন, পরে শিল্পমন্ত্রী ছিলেন। তার জমানায় শিক্ষা দপ্তরে যা কিছু হয়েছে, ভেবেছিলেন নানা রকম বড় বড় কথা বলে, বড় বড় মন্তব্য করে, বাজার গরম করা কথা বলে যে রাজনীতি তারা করতে অভ্যস্ত, সেগুলো চালিয়ে যাবেন এবং তাদের কিছু হবে না। কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যবস্থাটা করে দিয়েছিলেন পাকাপোক্ত, এখনো পর্যন্ত গারদের ওপারে পার্থ চট্টোপাধ্যায়। শুধু পার্থ চট্টোপাধ্যায় নয়, কল্যাণময় গঙ্গোপাধ্যায়, আমি সেই ছবিটাও মনে করিয়ে দিতে চাই। এই সেই কল্যাণময় গঙ্গোপাধ্যায় যখন জেরার সম্মুখীন হতে যাচ্ছেন, তখনও রিপাবলিকের প্রতিনিধির সঙ্গে দুর্ব্যবহার করছিলেন। তুমুল মেজাজ, এই দেখুন সেই মুখ, দেখুন আঙুল তুলে রিপাবলিকের প্রতিনিধিকে সেদিনও শাসিয়েছিলেন, শেষ রক্ষা করতে পারেননি। মেজাজ দেখিয়ে, শাসকের সঙ্গে থাকার দম্ভ দেখিয়ে কোনোভাবেই তিনি নিজের শেষ রক্ষা করতে পারেননি, তিনিও গ্রেফতার হয়েছেন। গ্রেফতারের তালিকায় শান্তিপ্রসাদ সিনহা, এই সেই শান্তিপ্রসাদ সিনহা, দফায় দফায় জেরা হয়েছিল এই সেই শান্তিপ্রসাদ সিনহার মুখগুলো একবার মনে করিয়ে দিচ্ছি। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায় পরপর কতগুলো মাইল ফলক তৈরি হয়েছে, সেই ছবিগুলো। সুবীরেশ ভট্টাচার্যের ছবিটা আরেকবার দেখাতে বলবো। সুবীরেশ ভট্টাচার্য, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুবীরেশ ভট্টাচার্য, উপাচার্য থাকাকালীন সুবীরেশ ভট্টাচার্য গ্রেফতার হয়ে যান। নজিরবিহীন ঘটনা, নজিরবিহীন। একজন উপাচার্য পদে অধিষ্ঠান করছেন, দুর্নীতির দায়ে সাংঘাতিকভাবে অভিযুক্ত একজন ব্যক্তি, এবং সেই অবস্থায় গ্রেফতার হচ্ছেন। এটা পরেশ অধিকারীকে চিনতে পারছেন নিশ্চয়ই, বাম জমানাতেও বামেদের নেতা ছিলেন, তৃণমূল জমানায় তৃণমূলের নেতা, মন্ত্রী। তার মেয়ে অঙ্কিতা অধিকারীর চাকরি, সেই চাকরি কিভাবে অঙ্কিতা পেয়েছিলেন, কিভাবে নাম্বারের কারসাজি করা হয়েছিল, কিভাবে কাকে আগে ঠেলে দেওয়া হয়েছিল, কাকে পিছনে ঠেলে দেওয়া হয়েছিল, সেই সমস্ত কিছু আপনাদের সামনে প্রকাশ্যে এসেছিল। এবং অঙ্কিতা অধিকারীর চাকরিও যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কলমের খোঁচায়। পরপর এইভাবে মাইল ফলক তৈরি করতে করতে এগিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই জন্য কারুর কাছে তিনি চক্ষুশূল থেকেছেন, কারুর কাছে মনে হয়েছে তিনি বাঘের মতন বিচারপতি, শুধু বিচারপতি হিসেবে না, একেবারে বাঘের মেজাজে তিনি রায় দিচ্ছেন। আবার কেউ আকুল আরতি নিয়ে তার দরজার সামনেও পৌঁছে গিয়েছেন। দেখুন, আমরা দেখব চাকরি প্রার্থীরা এবং বিভিন্ন অংশের মানুষ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে তাদের কি মতামত ব্যক্ত করছিলেন এতদিন ধরে। আমাদের কোন আইনি জটিলতা নেই, তাই বিচারপতি আমাদের রক্ষা করুন, আপনি তো ভগবান।
কান্নাকাটি করবেন না, কান্নাকাটি করবেন না। আপনাদের যদি হকের পাওনা থাকে আপনাদের কেউ ডিপ্রাইভ করতে পারবেন, আপনারা পাবেনই। ঠিক আছে, ভারতবর্ষের আইন এটুকু অন্তত এনশিওর করে যে যাদের হকের পাওনা তারা সেটা পাবে। আপনি দেখলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দরজায় যখন পৌঁছে গিয়েছিলেন অনেক লোকজন, এবং তাদের চাকরি কি করে হবে বা তাদের চাকরি কি করে বাঁচানো যাবে এই নিয়ে যখন আকুল আর্তি জানাচ্ছিলেন, সেই সময় কিভাবে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তাদের কথোপকথন হচ্ছিল, এবং তার বাড়ির সামনে এসে তাদেরকে ওই বিক্ষোভ করতে কে পরামর্শ দিল এই কথাও তিনি জিজ্ঞাসা করছিলেন। নানা রকম খেলা, নানা রকম স্ট্র্যাটেজি, কৌশল চলছিল, তিনি বুঝতেও বোধহয় পারছিলেন। সেই জন্য তিনি নিজেও সচেতন ছিলেন যে সব অংশের সমর্থন পাবেন না, অনেকেই সমালোচনা করবেন। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের এই যাত্রাপথকে ঠিক কিভাবে দেখছিলেন, তিনি সমাজের কোন অংশের কাছ থেকে কোন ধরনের মতামত পেতে পারেন, কার থেকে সমর্থন বা কার থেকে বিরোধিতা, কি বলেছিলেন তিনি, সেটাও একবার দেখুন। কেউ বলবে বা কেউ বলবে ভগবান, কিন্তু এতে তো আমার মুভ ডলে চলবে না। হ্যাঁ, আমাকে আমার কাজটা করে যেতে হবে। কেউ আরো অনেক কিছু বলবে, সে আমি জানি না। হ্যাঁ, মাথা আমি এখনো নত করি না, যাই হোক করিনি। তো আমি মঙ্গলবার আপনাদের সব প্রশ্নের উত্তর দেব।